দেশের পুরনো জেনারেল হাসপাতালগুলোর সেবার মান নিয়ে বিস্তারিত জানাতে রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও ঢাকা মেডিকেলে আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী রামিম হাসান। রামিম, আপনার কাছে জানতে চাই যে রংপুর মেডিকেলের সেবা নিয়ে রোগীরা কতটা সন্তুষ্ট আর কর্তৃপক্ষের এই বিষয়ে বক্তব্য কি? রংপুরে আমরা এসেছি এবং আজকে থেকে মূলত রংপুর মেডিকেল কলেজের যে সেবার মান এবং এখানকার যে বিভিন্ন ধরনের সমস্যা এবং সেগুলো সমাধানের জন্য কি কি করণীয় রয়েছে সেসব বিষয়ে বিস্তারিত কথা বলার জন্য এবং জানার জন্য মূলত এসেছি। এবং আপনি জানেন যে রংপুর যেই মেডিকেল কলেজটি এটি প্রতিষ্ঠিত হয়েছে 1968 সালে এবং তারপর থেকে এই রংপুর বিভাগের যে 8টি জেলা রয়েছে সেই জেলার 2 কোটি মানুষ কিন্তু এই মেডিকেল কলেজের উপর নির্ভরশীল। এবং আমি এখন রয়েছি ঠিক জরুরি বিভাগটিতে, অর্থাৎ যে কোনো রোগী যখন প্রথম এই মেডিকেলে ঢোকার পরে তারা কিন্তু এই জরুরি বিভাগ থেকেই তাদের সেবাটা শুরু হয়। এ কারণে আমরাও শুরু করেছি এই জায়গা থেকে। আমরা এখানে দেখতে পাচ্ছেন যে যারা রোগীর যারা আত্মীয় স্বজন এবং রোগীরা যারা রয়েছে তারা এই জায়গাটিতে এসেছেন এবং তাদের রোগী ভর্তির চেষ্টা করছেন। আমরা শুরুতে আপনার কাছে একটু জানতে চাই, আপনি নিজে রোগী নাকি আপনার? আমার মেয়ে। আচ্ছা, আপনার মেয়ে রোগী। আচ্ছা, কি ধরনের সমস্যা হয়েছে এবং এখানে আনার পরে কি ধরনের সেবা পেয়েছেন? না, এখন কেবল নিয়ে এসলাম তো ভর্তি করাচ্ছি। তো ভর্তি করানোর ক্ষেত্রে কি কোনো ধরনের বিড়ম্বনা পোহাতে হয়েছে? না, কোনো কিছু হয়নি। আচ্ছা, আমি আরো দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন রোগীর আত্মীয় স্বজন রয়েছে এবং এখানে যারা রোগীরা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপা, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার কি আপনার বাচ্চা কি ধরনের সমস্যা এবং এখানে আসার পরে মাত্র আসলেন জরুরি বিভাগে, তো আসার পরে আপনার প্রসেসটা কি? মানে এখন ভর্তি করতে বলছে, এখন দেখি কি হয়। তো এখানে যে শুরুতে আসার পরে কোনো ধরনের ভোগান্তি বা কোনো ধরনের সমস্যা এখনো পর্যন্ত কি ফেস করেছেন? না, মাত্রই আসলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দুজন রোগীর সঙ্গে কথা বললাম। আমরা এই হাসপাতালের যে এখান থেকে মূলত রোগীদেরকে নিয়ে যাওয়া হয় যেই ইমার্জেন্সি মেডিকেল অফিসার রয়েছেন তার কাছে, এবং তার কাছে নেওয়ার পরে আসলে সিদ্ধান্ত নেওয়া হয় যে সেই রোগীর চিকিৎসা শুরুটা কিভাবে হবে। তার সঙ্গে আমরা কথা বলবো, তার কাছে একটু জানতে চাবো যে হাসপাতালকে যখন চিকিৎসা সেবা দিতে যান তারা কি ধরনের সমস্যার মধ্যে পড়েন এবং সেই সব সমস্যাগুলো সমাধানের উপায়গুলো আসলে কি আছে। আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা তো এই জরুরি বিভাগ থেকেই চিকিৎসার যে কার্যক্রম সেটি শুরু করেন যে কোনো রোগী যখন প্রথম আসে, তো সেক্ষেত্রে আসলে জরুরি বিভাগ এই রংপুর মেডিকেলে জরুরি বিভাগের ক্ষেত্রে কি ধরনের সমস্যা রয়েছে যেগুলো সমাধান করা উচিত? আপনি মেডিকেল অফিসার হিসেবে আপনি কি মনে করেন? আসলে মানুষের সচেতনতা বাড়ানো উচিত। ক্রাউড ম্যানেজমেন্টটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। ক্রাউড ম্যানেজমেন্ট করতে একটা পেশেন্টের সাথে দেখা যায় অনেক লোক চলে আসে, এটা সবাইকে সচেতন হতে হবে। এক রোগীর সাথে এত বেশি লোক আসলে আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। রোগীদের কাছ থেকেও আমরা মাঝে মধ্যে নানা ধরনের অভিযোগ পেয়ে থাকি। তারা অভিযোগ করে থাকেন নানা সময় যে তারা আসার পরে সুচিকিৎসাটা পান না, বা এই ধরনের আসলে এই যে বোঝাপড়ার সমস্যাটার কারণটা কি মনে হয় আপনার কাছে? দেখা যায় রোগীরা অনেক সময় অভিযোগ করছে, আপনারা দেখা গেছে বাস্তবতাটা তাদেরকে বোঝাতে পারছেন না। এই সমস্যাগুলো আসলে কি কারণে হয়? এটা আসলে মানুষের ওই যে বললাম সচেতনতার অভাব। মানে বাংলাদেশের জনসংখ্যার তুলনায় আমাদের চিকিৎসক সংকট আছে সবখানেই, সেটা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্ষেত্রেও প্রযোজ্য। এটা মানে মানুষ বুঝতে চায় না এই জিনিসটা, জনবল সংকট যেটা, এটা যদি কমানো যায় তাহলে আমার মনে হয় এটা সম্ভব। আচ্ছা, আর এই স্বল্প জনবল এবং আপনাদের যেই অবকাঠামোগত যে নানা রকম দুর্বলতাগুলো রয়েছে সেগুলো কাটাতে হলে বা সেগুলো নিয়ে যদি কাজ করতে হয়, সেই জায়গাতে সর্বোচ্চ সুযোগ বা সর্বোচ্চ সেবা দিতে হলে কি করা উচিত বলে আপনি মনে করেন সব পক্ষ থেকে? এটা সবাইকে এগিয়ে আসতে হবে। এটা কর্তৃপক্ষ, আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ যেভাবে চেষ্টা করে যাচ্ছে এভাবে সাধারণ মানুষকেও চেষ্টা করতে হবে। সব শ্রেণী পেশার মানুষ যদি সবাই একসাথে চেষ্টা করে তাহলে আমার মনে হয় সমস্যার সমাধান করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ। আমরা এখানকার জরুরি বিভাগের যিনি মেডিকেল অফিসার তার সঙ্গে কথা বলছিলাম এবং যে বিষয়টি আসলে আমরা লক্ষ্য করি যে নানা রকম সমস্যা এবং বিভিন্ন চক্রের কথাও আমরা বিভিন্ন সময় শুনি, আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব। আমরা শুরু করেছি মূলত জরুরি বিভাগ দিয়ে এবং জরুরি বিভাগ থেকেই মূলত রোগীরা বিভিন্ন যেই ওয়ার্ডগুলো সেগুলোতে চলে যায় এবং এখান থেকে মূলত তাদের যে চিকিৎসা সেবা সেটি শুরু হয়। তো সেই জায়গাতে আসলে কী ধরনের সমস্যাগুলো পড়েন ডাক্তাররা বিশেষ করে সেগুলো আসলে আমরা একটু বোঝার চেষ্টা করলাম। আমরা এরপরে যখন দুপুর 3টায় বা বিকেল 5টার সময় আপনাদের সঙ্গে যুক্ত হব তখন চেষ্টা করব ওয়ার্ডে যেয়ে সেখানকার রোগীদের সমস্যাগুলো আপনাদের সামনে তুলে ধরার। কারণ যেহেতু জরুরি বিভাগের যেই রোগীরা যারা থাকেন তারা
মাত্র আসেন, আসার পরে তারপর তাদের চিকিৎসা শুরু হয়। সে কারণে যারা আসেন, আসার পরপরই আসলে তারা সেই মন্তব্যগুলো ঠিকভাবে করতে পারেন না যে চিকিৎসা সেবার মান কেমন বা অন্যান্য বিষয়গুলো কেমন। তো আমরা সেসব বিষয় নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমরা যেতে চাই রাজশাহীতে। আমাদের সহকর্মী লাকমিনা জেসমিন সোমা রয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানকার পরিস্থিতি জানবো তার কাছ থেকে। রামিম, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে রয়েছি, আপনি নিশ্চয়ই জানেন যে এই বাংলাদেশের কিন্তু অত্যন্ত পুরাতন একটি মেডিকেল, যেটি রাজশাহী মেডিকেল, যেটি মূলত আসলে 50-এর দশকে তাদের যাত্রা শুরু করেছিল। আমি শুরু করতে চাই আসলে এখানে একটি বিশেষায়িত ওয়ার্ডেই আমি রয়েছি, যেটি আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন যে কিডনি রোগ বিভাগ। যেহেতু আমরা কিছুক্ষণ আগেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে এই অঞ্চলে আসলে যে কিডনি রোগের সংখ্যা, রোগীর সংখ্যা সেটি কিন্তু বাড়ছে। সে কারণেই তারা এই সেক্টরটিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন এবং আমি এই কারণেই আসলে এই বিভাগে আসা এবং এই বিভাগে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই এখানে সেবা নিচ্ছেন। আমি একই সাথে রোগীদের সাথে কথা বলবো এবং এখানে যারা সেবা দিচ্ছেন তারা আসলে কি ধরনের সমস্যা অনুভব করছেন, যেহেতু কিডনি রোগীর সংখ্যাও বেশি। তো আমি তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব যে আসলে কি অবস্থা এই সেক্টরটিতে। এই দিকে একজন রোগী আছেন, যদিও আসলে কথা বলা কিছুটা স্পর্শকাতর, তারপরেও আমি চেষ্টা করব আপনার সাথে একটু কথা বলতে পারি। আপনাদের এখানে আসলে কেমন সেবা পাচ্ছেন যদি বলা চলে? ভালোই পাই, সপ্তাহে 2 দিন করে নিই, ভালোই হয়। আমরা এখানকার আসলে এই বিভাগটিতে কথা বলে জানতে পেরেছি যে এর আগে আসলে এখানে 2টি শিফটে কাজ হতো, ডায়ালাইসিসের কাজ হতো এবং রোগীর সংখ্যা বাড়ার কারণে এখানে এখন কিন্তু 3টি শিফট চালু আছে। তিনি তেমনটি বলছিলেন এখানকার পরিচালক। এখানে এই কিডনি ডায়ালাইসিস বিভাগের যিনি প্রধান, তিনি এখানে আছেন, রোগীদের সেবা দিচ্ছিলেন। আমি আপনার কাছ থেকে জানতে চাই, এখনো পর্যন্ত আপনারা বলছিলেন যে এখানে রোগীদের আসলে কিডনি রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। তো আপনারা কি মনে করেন কি কি সমস্যা আছে এখানে, কি সংকটগুলো কি কি? আসলে আমাদের দেশের জনসংখ্যা তো অনেক বেশি এবং সেই জনসংখ্যার হারে আমাদের দেশের রোগীরাও সংখ্যা অনেক বেশি। তার মধ্যে কিডনি রোগীদের সংখ্যা আস্তে আস্তে দেখা যাচ্ছে অনেক কারণে বাড়ছে এবং আমাদের দেশে যে কারণে কিডনি নষ্ট হয় মূলত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং নেফ্রাইটিস রোগ, গ্লোমেরুলোনেফ্রাইটিস আমরা যেটা বলি। এবং আমাদের এই ইউনিটে যারা চিকিৎসা নেয়, এটা হেমোডায়ালাইসিস ইউনিট, এটা একটি স্পেশালাইজড ডিপার্টমেন্ট, স্পেশালাইজ ইউনিট। আপনারা এখানে সেবা দিতে যে এখন কি সংকটগুলো দেখছেন কি? এটা সম্বন্ধে একটু বলি যে এটা আমাদের যখন কিডনি অকেজো হয়ে যায়, যাদের কিডনি নষ্ট হয়ে যায় তারা এখানে সেবা নেয়। মানে কিডনি অকেজো রোগীরা ছাড়া এখানে কেউ সেবা নিতে পারে না। তো এখানে যেটা দেখা যাচ্ছে আমাদের যে মেশিনের সংখ্যা এই মুহূর্তে এই জনসংখ্যার অনুযায়ী আমাদের আরও বেশি মেশিন দরকার এবং আমাদের এই ডায়ালাইসিস ইউনিটটা এক্সপানশন করে এটা কমপক্ষে 50 বেডের একটা ডায়ালাইসিস ইউনিট হওয়া উচিত। আমাদের এই অঞ্চলে যে লোকজনকে আমরা যদি ভালোভাবে সার্ভিস দিতে চাই এবং আমাদের ডায়ালাইসিস রোগীর বাড়ার সাথে সাথে আমাদের ম্যান পাওয়ার, যেমন ডক্টর, তারপরে সিস্টার, সেগুলোও বাড়ানো দরকার বলে মনে করছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যোজনা যেমনটি শুনছিলেন, তিনি বলছিলেন যে এখানে আসলে রোগীর সংখ্যা বাড়ার কারণে তিনি বলছেন যে অন্তত আরো কয়েক গুণ বাড়ার দরকার এবং সে কারণেই তারা বলছেন যে জনসংকট রয়েছে, জনবল সংকট রয়েছে এবং একই সাথে তারা আরো মেশিনারিজ প্রত্যাশা করেন, তাহলে হয়তোবা এখানকার রোগীরা আরো ভালো সেবা পেতে পারে। আমরা একটু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে চাই, সেখানে আমাদের আরেক সহকর্মী রয়েছেন কামরুজ্জামান বাবু, তার কাছ থেকে জানতে চাই সেখানকার কি অবস্থা, রোগীরা কেমন সেবা পাচ্ছে। দর্শক, দেশের পুরানো জেনারেল হাসপাতালগুলোর সেবার মান নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রংপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রামিম হাসান এবং রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন লাকমিনা জেসমিন শোভা। এবারে আমরা যাব চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মী সজল দাস। সজল, আপনার কাছে জানতে চাই যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবার মান কেমন দেখছেন, রোগীরা কি বলছেন আর কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কি বলছেন? সজল, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। যোজনা, আপনাকে ধন্যবাদ। আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রয়েছে। 1957 সালে প্রতিষ্ঠিত এই মেডিকেল কলেজ চট্টগ্রাম বন্দরনগরী চট্টগ্রামের প্রায় 1.5 কোটি মানুষের একটি নির্ভরতার জায়গা। তারা সবাই এখানে আসেন চিকিৎসার জন্য। বেশিরভাগ নিম্নবিত্তের যে মানুষরা রয়েছেন তাদের জন্য কিন্তু সবথেকে বেশি বলা চলে কার্যকর জায়গা এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। এই মেডিকেল কলেজ হাসপাতালের 1300 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল, কিন্তু চিকিৎসার যে বিষয়টি, আমি সাধারণ মানুষ রয়েছে তাদের সাথেই আগে কথা বলি, আপনি তাহলে বুঝতে পারবেন কি অবস্থা। আমার সাথে অনেক মানুষ রয়েছেন, আপনার সাথে একটু কথা বলি। আপনি অবস্থা সন্তোষজনক নয়।
কেন সন্তোষজনক নয় আপনার কাছে কেন? আমার মেয়েটা অ্যাক্সিডেন্ট করছে কাল একটা 2টা-3টার দিকে, তো এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পর এখন বর্তমানে মাথা স্ক্যানার করার পর পায়ের আর কোমরের কোনো চিকিৎসা না করে রিলিজ করে দিতেছে। চিকিৎসা না করে কি বলেছে তার ডাক্তার? এটা বাইরে বিশেষজ্ঞ ডাক্তার দেখান। বাইরে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে শুনছিলেন যোজনা, এরকম আরও অনেকেই রয়েছেন। আমি আরও 2-একজনের সাথে একটু কথা বলি, আপনার সাথে একটু কথা বলি। কি অবস্থা চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসা? মেডিকেলে দেখতেছি আমি শিশু বাচ্চা নিয়ে যাচ্ছি, বাচ্চার কোনো ভালো মতন গুরুত্বভাবে চিকিৎসা দিচ্ছে না। নার্স বা ডাক্তারকে বলে, ওরা বলে এখন না পরে দেখবো। এইভাবে করতে করতে এই পর্যন্ত আজকে 3 দিনের মধ্যে 5-6 জন বাচ্চা মারাই গেছে, কিন্তু ডাক্তারও এই পর্যন্ত কোনো গুরুত্ব দিচ্ছে না। ওরা বলতেছে বাইরে কোনো প্রাইভেট ক্লিনিকে নিয়েছে। যদি অসংখ্য ধন্যবাদ। আমি চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসার কি অবস্থা আপনার মূল্যায়ন জানতে চাই। আমার গেটের মধ্যে কত সামনে টাকা দিলে গেটে ঢুকতে না আলো দেন, এটা হবে না, এটা নিয়ে আসো। গেটের মধ্যে কত সামনে টাকা দিলে গেটে ঢুকতে না আলো দেন, ঠিক আছে কথাটা? টাকা দিয়ে বিনিময়ে ঢুকতে হয়, টাকা দিতে হবে, তারপর আমরা ঢুকতে পারবো। আমি বলছি আমার আব্বু, আমি যদি ভিতরে না যাই, ওনার জন্য খানা নিয়ে ওষুধ নিয়ে এখানে কথা না পারবে না টাকা দেওয়া। আপনারা শুনেন না কেন টাকা চায়? বলতেছে জানি না, বলছে টাকা না দিলে ওরা ঢুকতে দেয় না। আনসার বাহিনীকে যদি 10-20 টাকা ওনাকে দেওয়া হয়, তাহলে আমাদেরকে ভিতরে রোগী দেখতে দেখা হয়, আর না হলে আমাদের ঢুকতে দেয় না। আরো অনেকেই রয়েছেন আমার সঙ্গে যোজনা, তাদের সঙ্গে একটু কথা বলি। কি সমস্যা হয় আপনি বলছিলেন, কি সমস্যা? ওনারা যেটা বলছেন সেটাই সত্য। সব দারোয়ানকে টাকা দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়, আর টাকা না দিলে মানে ধাক্কা দিয়ে বাইর করে দেয়। আপনারা এই বিষয়গুলো কি উপরে যারা পরিচালক কিংবা যারা প্রশাসনে রয়েছেন হাসপাতালে তাদের সাথে বলেছেন? অবশ্যই সব ডাক্তারকে এগুলি বলা হয়। আর যে নার্সগুলি আছে, নার্সের আরো বিশেষ হচ্ছে যে এগুলি আছে মাসি, এরা হচ্ছে ডাক্তার চাইতে আরো বড় দেখায়। এদেরকে কোনো কিছু মানে একটু ধরতে গেলে বললো মানে ধরে না, যতক্ষণ টাকা দেয় ততক্ষণ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যোজনা শুনছিলেন, এখানকার যারা নিয়মিত চিকিৎসা নিয়ে থাকেন এই মেডিকেলে, তাদের অনেক অভিযোগ রয়েছে। যদিও একটি বিষয় যে 1300 শয্যার হাসপাতাল, প্রতিদিনই 5 থেকে 6000 মানুষকে চিকিৎসা দিতে হয়। হয়তো চিকিৎসকের স্বল্পতা রয়েছে, হয়তো আরও বিভিন্ন ধরনের সমস্যার কথা রয়েছে। আমি হাসপাতালের পরিচালক তথা হাসপাতালের আরও যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তাদের কাছে এই সাধারণ মানুষের যে সমস্যাগুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে জানতে চাইবো, জানার চেষ্টা করবো তাদের কাছে আসলে কি কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তো এই ছিল আমার কাছে যোজনা। সজল দাস, ধন্যবাদ আপনাকে। দর্শক, সজল যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে চট্টগ্রামের মানুষের স্বাস্থ্য সেবার খবরাখবর জানাতে। এবারে ঢাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে আমাদের সহকর্মী বাবু কামরুজ্জামান। বাবু, আপনার কাছে জানতে চাই যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক চিত্র আপনি কেমন দেখছেন? রোগীরা কেমন সেবা পাচ্ছেন এবং কর্তৃপক্ষ আসলে কি বলছেন? আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, বাবু কামরুজ্জামান। যোজনা, আমি ঢাকা মেডিকেলের যে আমরা রিপোর্টটিতেও দেখছিলাম যে ঢাকা মেডিকেল হচ্ছে দেশের সবচেয়ে একটি পুরনো একটি মেডিকেল, এবং যেখানে রোগীর চাপ আসলে সারা বছরই এখানে লেগে থাকে, এবং এই বাড়তি চাপ কিন্তু সবসময় আসলে সামলাতে হয়। এবং এই ঢাকা মেডিকেল নিয়ে অনেকের নানা রকম অভিযোগ যেমন আছে, তেমনি এখানকার চিকিৎসা সেবা তারা সর্বোচ্চ চেষ্টা করে থাকেন। এটা পরিচালনা কর্তৃপক্ষ আমাদেরকে বারবার যেটি নিশ্চিত করেন, গণমাধ্যম কর্মীদেরকে তিনি বলে থাকেন। এবং এই মুহূর্তে আমরা ইমার্জেন্সি গেটে রয়েছি, এখানে কিন্তু রোগীরা ঢুকছেন, আসছেন, তারা যাচ্ছেন। প্রতিদিন কিন্তু এখানে অন্তত 1000 বাড়তি রোগীর চাপ ঢাকা মেডিকেলকে সামলাতে হয়। এই মুহূর্তেও আসলে একজন রোগী এইমাত্র এখানে এসছেন। আমরা সরাসরি যদি একটু যারা রোগী নিয়ে এসছেন তাদের কারো একজনের সাথে কথা বলি। আপু, একটু সংক্ষেপে আপনার কাছে কি একটু জানতে পারি, আপনি অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন, আসলে কি সমস্যা ছিল? আমার প্রবলেম যেটা হচ্ছে, আমি মাত্র পেশেন্ট নিয়ে এসেছি, আমি এখনো ভিতরে যাইনি, বাট আমি একটা হুইল চেয়ার চাচ্ছিলাম, আমি পাইনি, এবং তারা আমার কাছে 300 চার্জ করেছে। বাট হুইল চেয়ারের জন্য? হ্যাঁ, হুইল চেয়ারের জন্য, বাট আমি হুইল চেয়ার তারপরও পাইনি। এখন আমি রোগীকে এটা করে নিয়ে যাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। যোজনা, এই একজন রোগী অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছিলেন, তিনি হুইল চেয়ার পাওয়ার চেষ্টা করছিলেন 300 টাকার বিনিময়ে, সেটিও কিন্তু তিনি পাননি। অবশেষে তিনি নিয়ে গেলেন অনেকক্ষণ অপেক্ষার পর। তো এই ধরনের সমস্যা তো আছেই। আমি যেটি বলছিলাম যে ঢাকা মেডিকেলে আসলে অন্যান্য হাসপাতাল থেকেও যেমন এখানে ট্রান্সফার করা হয়, একই সাথে একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে যত ক্রিটিক্যাল রোগী রয়েছে, অর্থাৎ যারা মুমূর্ষু অবস্থায়ও থাকেন, তাদেরকে কিন্তু ঢাকা মেডিকেলে ট্রান্সফার করা হয়। এবং এখানকার যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রয়েছেন, অর্থাৎ পরিচালক রয়েছেন, তিনি কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে প্রায়শই কথা বলেন। তিনি কিন্তু সম্প্রতি আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে চেষ্টা করছেন, তবে তাদের জনবলের এখনও ঘাটতি রয়েছে। আপনাকে যদি আমি রোগীর সংখ্যার বিচারে বলি, আসলে ঢাকা মেডিকেলে কিন্তু এমন নয় যে শুধুমাত্র একটি নির্দিষ্ট জেলার রোগী
রোগী আসেন, যেহেতু সারা বাংলাদেশের রোগী আসেন, সেখানে ঢাকা মেডিকেলে এখনও 500 জনবলের ঘাটতি রয়েছে। এটা কিন্তু পরিচালক আমাদেরকে নিশ্চিত করেছেন, কিছুদিন আগেও তিনি এই ধরনের তথ্য আমাদেরকে দিয়েছেন। বিশেষ করে চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীর একটি বড় ধরনের ঘাটতি রয়েছে। তো এই ধরনের জনবল নিয়ে আসলে এবং যন্ত্রপাতির ক্ষেত্রেও অনেক ত্রুটি রয়েছে, পুরনো যন্ত্রপাতি রয়েছে, যেগুলো মেরামতেও কিন্তু এখানে দীর্ঘ সময় লেগে যায়, কিছু আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে। তো সব কিছু মিলে এই জনবলের নিয়েই কিন্তু তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। অর্থাৎ এই মানুষের বাঁচা মরার একটি লড়াই, মৌলিক অধিকারের একটি বিষয়, সেই জায়গাটিতে কিন্তু আসলে যে ধরনের সেবা দরকার, সন্তুষ্টি দরকার, সেই সন্তুষ্টি অর্জন করা কিন্তু এই প্রতিষ্ঠানের জন্য চ্যালেঞ্জ। একই সাথে রোগীরাও কিন্তু নানা রকম অভিযোগ দিয়ে থাকেন। তো আমাদের প্রতিনিধিরা যেমন তথ্য জানাচ্ছিলেন, এই ঢাকা মেডিকেলের অবস্থাও কিন্তু তার বাইরে নয়। তো আমার কাছে এখন এই ছিল ঢাকা মেডিকেলের চিত্র। পরবর্তীতে নিশ্চয়ই আরও তথ্য নিয়ে আপনার সাথে সংযুক্ত হব। বাবু কামরুজ্জামান, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী বাবু কামরুজ্জামান। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন সেখানকার মেডিকেলের সাধারণ চিকিৎসা সেবার মান সম্পর্কে এবং সার্বিক অবস্থা আসলে জানাচ্ছিলেন তিনি আমাদেরকে।